আচ্ছা ঠিক আছে, স্যার আজকে শুরু করি আজকের ক্লাসটা। তোমরা আশা করি আগের দুইটা যে ক্লাস ছিল সেমিকন্ডাক্টর সম্পর্কে ধারণা বা রেজিস্টার সম্পর্কে ধারণা এটা দেখছো। আর যদি না দেখে থাকো অবশ্যই আবার আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, দেখলে অবশ্যই তোমাদের সুবিধা হবে আর কি। তো ঠিক আছে, তো আমরা স্যার রেকর্ড করেন। হ্যাঁ রেকর্ড করব। স্যার এই অধ্যায়টাও একটু রেকর্ড করেন। আচ্ছা ঠিক আছে, রেকর্ড করব, সমস্যা নেই, রেকর্ড চলতেছে আর কি। হ্যাঁ, তো আমরা দেখো অধ্যায় নাম্বার 3, অধ্যায় নাম্বার 3 এ কি বলা আছে? পিএন জাংশন। তাহলে পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন নিয়ে আমরা একটু আলোচনা করব এই চ্যাপ্টারে। আমরা আগের চ্যাপ্টারে দেখছি কি সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, তাই না? তো এই চ্যাপ্টারে কি করা হয়েছে দেখো, এই পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে পাশাপাশি লাগাইয়া দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা এর আগের চ্যাপ্টারে কি দেখছিলাম যে যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর ছিল আমাদের কাছে, তাই না? এরকম একটা পি টাইপ সেমিকন্ডাক্টর যার মধ্যে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত হোল ছিল, তাই না? কিছু কিছু ইলেকট্রন ছিল দুই একটা। আর একটা কি ছিল, যে আমি নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন, তাই না? তার মধ্যে কিছু হোল ছিল। ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু আমি একসাথে লাগাই ফেলছি, আটকায় ফেলছি, তাই না? যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, বাম পাশে ধরো এটা পি, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, দুইটা সেমিকন্ডাক্টর একসাথে লাগাই দিছি। লাগাই দেওয়ার ফলে এখানে একটা জাংশন তৈরি হয়েছে নাকি? পি এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের ঠিক মাঝামাঝি যে জায়গায় এখানে একটা জাংশন তৈরি হয়ে গেছে। সেই জাংশনটাকে বলা হয়েছে কি পিএন জাংশন। দেখো এখানে কিন্তু লেখা আছে পিএন জাংশন, তাই না? আচ্ছা, এটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল, অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। এই যে দুইটা সেমিকন্ডাক্টর পাশাপাশি লাগাই দিলাম, লাগাই দিয়ে যে ডিভাইসটা তৈরি করলাম, সেই ডিভাইসটার নামই হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োড। তো এই পিএন জাংশন ডায়োডের পি পাশ থেকে একটা লেগ বের করা হয় এবং এন পাশ থেকে একটা লেগ বের করা হয়। তো এই পি পাশের লেগটাকে বলা হয়েছিল অ্যানোড আর এন পাশের লেগটাকে বলা হয়েছিল ক্যাথোড। ঠিক আছে, তাহলে পিএন জাংশন ডায়োড সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেল যে পিএন জাংশনটা আসলে কি জিনিস। এটা একটা সেমিকন্ডাক্টর ডায়োড, তাই না? এই ডায়োডকে রেকটিফাইং ডায়োডও বলা হয়। ঠিক আছে, দেখো এই যেখানে লেখো সুন্দর করে প্রথম কথাটা লেখা আছে যে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর একটি এন টাইপ সেমিকন্ডাক্টরকে পরস্পরের সাথে যুক্ত করলে যে ক্রিস্টাল তৈরি হয় তাকে ডায়োড বলে, তাই না? ঠিক আছে, এই পি টাইপ সেমিকন্ডাক্টর ও এন টাইপ সেমিকন্ডাক্টর যেখানে যুক্ত হয় বা মিলিত হয় সেই সংযোগস্থানকে বলা হয় কি পিএন জাংশন। বুঝতে পারছো? এই জন্য একে পিএন জাংশন ডায়োড বলে। একে সেমিকন্ডাক্টর ডায়োড বা সলিড স্টেট ডায়োড অথবা রেকটিফাইং ডায়োডও বলা হয়। কারণ কি এই ডায়োড দ্বারা রেকটিফায়ার তৈরি করা হয়, এসি কে ডিসি তে রূপান্তর করা হয় এই ডায়োডের মাধ্যমে। ঠিক আছে, দেখো সঠিকভাবে তৈরি কিন্তু ডায়োডের মধ্যে দিয়ে এক দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, এজন্য একে রেকটিফাইং এর কাজে ব্যবহার করা হয়। পিএন জাংশনে দুইটি টার্মিনাল থাকে, একটাকে অ্যানোড একটাকে ক্যাথোড বলা হয়। ঠিক আছে, আমি ড্রয়িং গুলো ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা, তাহলে এখন দেখো এই পিএন জাংশনের ডিপ্লিশন লেয়ারের গঠনের প্রক্রিয়া। ঠিক আছে, ডিপ্লিশন লেয়ার গঠনের প্রক্রিয়া যে কিভাবে ডিপ্লিশন লেয়ারটা তৈরি হয়। তো দেখো এখানে কিন্তু সুন্দর করে এই চিত্রটা দেওয়া আছে, তোমাদের বইয়ের মধ্যে আছে 3.2 নাম্বার চিত্র। তোমাদের বইয়ের সাথে তো মিল আছে নাকি? জি স্যার আছে। তাই না? আমি ইচ্ছা করেই ওই বইটাই হচ্ছে স্ক্যান করে নিছি যাতে তোমাদের অসুবিধা না হয়, তোমরা যে বইটা পাও আর কি মার্কেটে, আমি ওইরকম করেই নিছি আর কি। আচ্ছা, তো যাই হোক, দেখো
এটা একটা সুবিধা হলো কি যে কারোর কাছে যদি বই না থাকে তারাও কিন্তু আমার কাছে চাইলে আমি এই স্ক্যান কপি দিতে পারবো, দিলে তোমরা প্রিন্ট করে নিতে পারবে, সমস্যা নাই, বই কেনা লাগবে না, এরকম একটা অবস্থা, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি দেখতেছি যে একটা পিএন জাংশন ডায়োড, এই যে ডায়োডের দেখো ঠিক মাঝখান বরাবর আমি একটু আবার একটু অ্যানোনেট করে নিই, দেখো এটাই কিন্তু আমাদের জাংশন না, এটাই কিন্তু আমাদের জাংশন। জাংশনের এক পাশে হোল এক পাশে ইলেকট্রন, দেখো এই যে এই একদম ডট আকার এটা হচ্ছে ইলেকট্রন, তাই না? ইলেকট্রন। আর এই যে গোল চিহ্ন ফাঁকা সেটাকে আমরা কি কি করছি, হোল, তাই না? ইলেকট্রনের ভাষায় আমরা তাকে কি বলছি, হোল বলেছি, তাই না? তো এই পি পাশে থাকে হোল আর এন পাশে থাকে ইলেকট্রন, কিছু হোল আর ইলেকট্রন থাকে দুই পাশে, সেটাকে আমরা কি বলি, মাইনরিটি ক্যারিয়ার, তাই না? যে দেখো এখানে একটা ইলেকট্রন আছে না, এই যে ছোট ডট চিহ্ন, তাহলে এই ডট চিহ্ন দিয়ে আমরা কি বলতেছি, এটা হচ্ছে ইলেকট্রন। আমার কারণ কি হচ্ছে কি যে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কি আমার সামান্য পরিমাণ কি থাকে, কিছু ইলেকট্রন থাকে, অর্থাৎ তাদেরকে আমরা কি বলি, মাইনরিটি ক্যারিয়ার, তাই না? সিমিলারলি এন টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরেও কিন্তু কিছু আমাদের কি থাকে, হোল থাকে, তাই না? যেটাকে আমরা মাইনরিটি ক্যারিয়ার বলি, বেশি সংখ্যকটাকে হলো আমরা মেজরিটি ক্যারিয়ার, কম সংখ্যকটাকে বলতেছি আমরা মাইনরিটি ক্যারিয়ার। ওকে, দেখো এখানে এই যে জাংশনটা, এই জাংশনের দুই পাশে এই দেখো পজিটিভ চার্জ দিয়ে গোল চিহ্ন দেওয়া আছে আর নেগেটিভ চার্জ দিয়ে গোল চিহ্ন দেওয়া আছে, তাই না? এটা কিভাবে হয়েছে আমরা এটা দেখব যে এখানে একটা রিজন তৈরি হয়ে গেছে যেখানে ইলেকট্রন আর হোল আর নাই, ঠিক আছে? এটা আয়নে পরিণত হয়ে গেছে, তাই না? যে যখন একটি পি টাইপ ম্যাটেরিয়ালকে একটি এন টাইপ ম্যাটেরিয়ালের সাথে যুক্ত করা হয় তখন পি রিজনের হোলের ঘনত্ব বেশি হয়, তা জাংশন ভেদ করে এন রিজনে কি হয়, চলে যায়। পি রিজনে হোল বেশি না, কি বলো? পি রিজনে হোল বেশি আছে, আবার এন রিজনে কি আছে, ইলেকট্রন বেশি, তাই না? তারপরে এন রিজনে আগত হোলসমূহ জাংশনের কাছাকাছি থাকা ইলেকট্রনের সাথে রিকম্বিনেশন হয়ে নিউট্রালাইজ হয়ে যায় এবং পজিটিভ আয়নের সৃষ্টি করে, তাই না? যে এইখানের কি আছে, এখানকার হোলগুলা কি এই জাংশন ভেদ করে এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ঢুকে যায়, ঢুকে যাওয়ার ফলে কি হয়ে যায় যে এখানে যে আমার ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রনের সাথে এই হোল যখন যুক্ত হয়ে যাবে তখন তো নিউট্রাল হয়ে যাবে না? যা আমরা কি দেখছি যে একটা যখন ইলেকট্রন সরে যায় তখন কি আমরা কি নেগেটিভ আয়ন বলি, তাই না? আবার একটা যদি ইলেকট্রন আসে তখন আমরা কে পজিটিভ, সরি, একটা যখন ইলেকট্রন আসে তখন আমরা কি বলি, নেগেটিভ আয়ন হয়ে যায়, আর এই ইলেকট্রন যদি চলে যায় তাহলে আমরা পজিটিভ বলি, কারণ কি তার যে ইলেকট্রনের সংখ্যা, টোটাল ইলেকট্রনের সংখ্যা, সেই ইলেকট্রনের কিন্তু হিসাবেই কিন্তু আমরা তাকে পজিটিভ আর নেগেটিভ বলবো। একটা যদি ধরো অ্যালুমিনিয়ামের আছে 13টা ইলেকট্রন আর 13টা প্রোটন, সেখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তার মানে কি ইলেকট্রনের একটা ঘাটতি হয়ে গেল, অর্থাৎ 13টা প্রোটন থাকলো, হ্যাঁ 13টা প্রোটন আছে আর ইলেকট্রন হয়ে যাবে তখন 10টা, তাহলে কি হয়ে গেল, প্রোটনের সংখ্যা বেশি, তার মানে তার চার্জ সংখ্যা, ওভারঅল চার্জ সংখ্যা পজিটিভ, একটা পজিটিভ হয়ে গেল। আবার যদি এমন হয় যে না এখানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হচ্ছে আগের থেকে হচ্ছে হলো কয়টা, 13টা, ঠিক আছে, 13টা ইলেকট্রন, তা আমি এখানে যদি আর একটা ইলেকট্রন যোগ করি তাহলে কি অবস্থা হবে, একটা ইলেকট্রন যোগ করলে 14টা ইলেকট্রন হয়ে যাবে, অর্থাৎ প্লাস আর একটা ইলেকট্রন, তাহলে 14টা ইলেকট্রন হয়ে গেল না? তার মানে কি এখানে একটা মাইনাস চিহ্ন একটা বেশি হয়ে গেল, ব্যাপারটা কি বুঝতে পারছে এরকম? তাহলে আমরা এখন এখানে কি দেখতেছি যে এই পাশে পি পাশে হচ্ছে ইলেকট্রন হোলের সংখ্যা বেশি, ডান পাশে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বেশি। এইখান থেকে হোল যখন এই পাশে আসছে, আসার সাথে সাথে এখানকার একটা ইলেকট্রনের সাথে সে রিকম্বিনেশন হয়ে গেছে, হয়ে কি হয়ে গেছে, তাই সে প্লাস আয়নে রূপান্তরিত হয়ে গেছে।
বুঝতে পারছো, পজিটিভ আয়ন সৃষ্টি করে ফেলছে। আবার যখন এখান থেকে একটা এই যে দেখো অনুরূপ ভাবে এন রিজনের ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়, তা জাংশন ভেদ করে পি রিজনে প্রবেশ করবে এবং জাংশনের কাছাকাছি থাকা হোলের সাথে রিকম্বিনেশনের ফলে নেগেটিভ আয়নের সৃষ্টি করে। ঠিক এখান থেকে যখন একটা ইলেকট্রন এই পাশে চলে যাবে তখন কি হয়ে যাবে, জাংশনের কাছাকাছি যে হোল আছে তার সাথে যুক্ত হয়ে সে নেগেটিভ আয়নে তৈরি করে ফেলবে। এই জাংশনের উভয় পাশে এই পজিটিভ এবং নেগেটিভ আয়নের সমন্বয়ে গঠিত অঞ্চলকে এই যে ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন বলে। বুঝতে পারছো? তার মানে কি হইতেছে যে আমাদের যে হোল আর ইলেকট্রন দুই দিকে শেয়ার হয়ে গেল, হওয়ার পরে যে এন পাশে হলো পজিটিভ আয়ন আর হচ্ছে পি পাশে হচ্ছে নেগেটিভ আয়নের সৃষ্টি হয়। এই যে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন হয়ে যে একটা অঞ্চল তৈরি হয়ে গেল, এই অঞ্চলটাকে বলতেছি আমরা ডিপ্লিশন লেয়ার বা ডিপ্লিশন রিজিয়ন বা ডিপ্লিশন লেয়ার। যেহেতু এই রিজনে হোল এবং ইলেকট্রন সমূহ নিউট্রালাইজ অবস্থায় হয়ে যায়, দেখো অবশ্যই নিউট্রালাইজ, এখানে কি হোল আর ইলেকট্রন আলাদা আলাদা ভাবে আছে? নাই, এই রিজনটার মধ্যে কি আছে, হোল এবং ইলেকট্রন নিউট্রালাইজ হয়ে রয়েছে। সেহেতু এই এলাকাতে কোনো মোবাইল চার্জ বা মুক্ত ইলেকট্রন বা হোল থাকে না, অর্থাৎ নড়াচড়া করার মতো ইলেকট্রন আর হোল আর থাকে না। সুতরাং ডিপ্লিশন লেয়ারকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে পি এন জাংশনের উভয় পাশের যে এলাকাব্যাপী কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, তাকে ডিপ্লিশন বা ডিপ্লিশন লেয়ার বলে। বুঝতে পারছো? মানে এই পিএন জাংশন লেয়ারের ঠিক দুই পাশে যেখানে ফ্রি ইলেকট্রন বা হোল যেখানে থাকে না, সেটাই হচ্ছে আমাদের ডিপ্লিশন লেয়ার বা ডিপ্লিশন রিজিয়ন। তারপর দেখো বিপরীতধর্মী চার্জ ক্যারিয়ার স্থানান্তর হয়ে নিউট্রালাইজ হওয়ার কারণে পিএন জাংশনের মাধ্যমে চার্জ ক্যারিয়ার যাতায়াত করার সময় প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এখন আর এখান দিয়ে আর চার্জ ক্যারিয়ার যেতে দিবে না, কারণ কি বিপরীতমুখী চার্জ দ্বারা নিউট্রালাইজ হয়েছে। কারণ এইখানে এই যে পি রিজনের মধ্যে এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের পি, তাই না? তাহলে এই পি রিজনের মধ্যে কিন্তু আমাদের কি হয়ে গেছে, ইলেকট্রন এসে নিউট্রালাইজ করছে না? দেখো আমি এইটা কেটে দিই, ঠিক আছে? এই যে এইটুকু পর্যন্ত কিন্তু পি রিজিয়ন, ঠিক আছে? এই পি রিজিয়নের মধ্যে কিন্তু ইলেকট্রন চলে আসছে, এসে নেগেটিভ আয়নে রূপান্তর হয়ে গেছে। সিমিলারলি ডান পাশের এইটুকুর মধ্যে কি আছে, এন রিজিয়ন, এর মধ্যে হোল এসে পজিটিভ আয়ন তৈরি করে ফেলছে। যার কারণে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে বিপরীতধর্মী চার্জ ক্যারিয়ার স্থানান্তর হয়ে নিউট্রালাইজ হওয়ার কারণে পিএন জাংশনের মাধ্যমে চার্জ ক্যারিয়ার যাতায়াত করার সময় প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। অর্থাৎ ডিপ্লিশন লেয়ার এবং রিজিয়ন গঠিত হওয়ার পর এর মধ্যে দিয়ে মেজরিটি চার্জ ক্যারিয়ার যাতায়াত বন্ধ হয়ে যায়, আর কোনো চার্জ এই ডান পাশে বাম পাশে অর্থাৎ পি থেকে এনে যাওয়ার সুযোগ আর পায় না। পি রিজিয়ন হতে হোল এন রিজিয়ন জাংশনে ভেদ করে এন রিজিয়নে প্রবেশ করার সময় ডিপ্লিশন লেয়ারের পি পাশে বিপরীতধর্মী চার্জ নেগেটিভ আয়নের সাথে কিছু হোল রিকম্বিনেশন হবে এবং এন রিজিয়নের সমধর্মী নিরপেক্ষ হোল চার্জ বিপরীত দিক থেকে ধাক্কা বা রিপেল বা বাধা প্রদান করে। এই জন্য এই ডিপ্লিশন রিজিয়নকে কি বলা হয়, স্পেস চার্জ রিজিয়ন অথবা ট্রানজিশন রিজিয়ন বলা হয়। এই রিজিয়নের পুরুত্ব বা থিকনেস প্লাস 10⁻⁻⁶ মিটার বা 1 মাইক্রোমিটার হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এখানে কি হলো, পি রিজন হতে হোল কি হতেছে, পি রিজন হতে হোল পিএন জাংশন ভেদ করে এন রিজনে প্রবেশ করার সময় ডিপ্লিশন লেয়ারের পি পাশে বিপরীতধর্মী চার্জ নেগেটিভ আয়নের সাথে কিছু হোল রিকম্বিনেশন হবে। ঠিক আছে? যে কি বলছে, পি রিজন হতে হোল পিএন জাংশন ভেদ করে, অর্থাৎ পিএন জাংশন এই যে জাংশনটা ভেদ করে কি হবে, এন রিজনে প্রবেশ করার সময় ডিপ্লিশন লেয়ারের পি পাশে অর্থাৎ এই পি পাশেই বিপরীতধর্মী চার্জ নেগেটিভ আয়নের সাথে কিছু হোল রিকম্বিনেশন হবে, অর্থাৎ যদি রিকম্বিনেশন হয় নেগেটিভ আয়ন তৈরি হয়ে গেল, সেটার কথা বলছে। এবং এন রিজনের সমধর্মী নিরপেক্ষ হোল কি হইতেছে, যে হোল চার্জের বিপরীত অর্থাৎ ওই যে পজিটিভ চার্জ আর কি, হ্যাঁ, বিপরীতধর্মী
অর্থাৎ বাধা দিবে, সোজা কথা। হ্যাঁ, তাহলে যখন এখন বাধা দিবে তখন তার ইলেকট্রন এই পি পাশ থেকে পজিটিভ চার্জ এন রিজিয়নে যেতে পারবে না। যেতে পারবে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছ কি আমার কথা তোমরা? জি স্যার। জি আচ্ছা, স্যার। এই যে যেতে পারতেছে না, এই যে বাধা, এই বাধার জন্যই কিন্তু আর এন পাশ থেকেও পি পাশ আর পি পাশ থেকে এন পাশে কোনো চার্জ যেতে পারে না। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। আবার এই জন্যই এটাকে বলা হচ্ছে কি, যে এই এই রিজনটাকে কি বলা হইতেছে? স্পেস চার্জ রিজিয়ন বা ট্রানজিশন রিজিয়ন। ঠিক আছে? তাহলে এই যে ডিপ্লিশন লেয়ারটা কিভাবে তৈরি হচ্ছে সেটা কি বুঝতে পারছো? ক্লাস নিচ্ছে বাবা, ক্লাস নিচ্ছে বাবা, সবাই মাইক্রোফোন মিউট। wait করো, বাবা একটু wait করো। আচ্ছা, আছো সবাই না? জি স্যার আছি। আচ্ছা, আমি তাহলে এটুকু একটু ডিলিট করে দিলাম ক্লিয়ার করে। এবং এই যে বাধা দিচ্ছে, এই ডিপ্লিশন রিজন যে বাধা দিচ্ছে, ঠিক আছে, এই জন্য এটাকে আবার পটেনশিয়াল ব্যারিয়ারও বলা হয়। ঠিক আছে? এ দেখো, পটেনশিয়াল ব্যারিয়ার, এটা কিন্তু আসে। পটেনশিয়াল ব্যারিয়ার কাকে বলে? আমার এখানে যে এই ফন্টে মিলতেছে না, তো এই যে নাম, এই যে পদবিতে এখানে একটু কিন্তু ভুল দেখা যাচ্ছে। ইনস্ট্রাক্টর হবে আর কি, জুনিয়র ইনস্ট্রাক্টর। আচ্ছা, যাই হোক, ডিপ্লিশন লেয়ার থেকে আমরা এখানে পটেনশিয়াল ব্যারিয়ার আসলাম। দেখো, ডিপ্লিশন লেয়ারের মধ্যে জাংশনের দুই পাশে স্থানান্তরিত বিপরীতধর্মী চার্জ ক্রিয়া সমূহ মিলিত হয়ে উক্ত ডিপ্লিশন লেয়ারকে নিরপেক্ষ লেয়ারে পরিণত করে, তাই না? এই জন্য এই স্তরকে কি বলা হয়? নিউট্রাল ব্যারিয়ার স্তরও বলা হয়। এই যে এই নিরপেক্ষ চার্জ ক্যারিয়ার গুলো একটি ইলেকট্রন ভোল্টেজ পার্থক্য বা ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করে, যাকে ব্যারিয়ার পটেনশিয়াল ও বলে। এই ব্যারিয়ার পটেনশিয়াল এক্সটার্নাল এনার্জি বা ভোল্টেজ প্রয়োগ না করা পর্যন্ত জাংশনের মধ্যে দিয়ে চার্জ ক্যারিয়ার প্রবাহকে বন্ধ রাখে। অর্থাৎ এখানে যে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়ে গেল, সেই ব্যারিয়ার যে পর্যন্ত না ভাঙবে সেই পর্যন্ত ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে আর যেতে পারবে না। ঠিক আছে? এখন নিচে একটা চিত্র দেওয়া আছে, ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজ ভিবি প্রকাশ করা হয়েছে, এবং এই যে সিলিকনের ক্ষেত্রে 0.7 এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। এটা কিন্তু নির্দিষ্ট। ঠিক আছে? অনেক সময় আসে যে ব্যারিয়ার পটেনশিয়াল কাকে বলে, আর হচ্ছে সিলিকনের ক্ষেত্রে কত এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এর মান কত, এটা কিন্তু চলে আসে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, দেখো, এই যে এখানে আমাদের তৈরি হয়ে গেছে না এই যে ডিপ্লিশন লেয়ার, তাই না? ঠিক আছে, এখানে এই কয়েকটা সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা পটেনশিয়াল বা ব্যারিয়ার বা ডিপ্লিশন লেয়ার সম্পর্কে আমরা দেখলাম। এখন দেখো, ড্রিফট কারেন্ট কাকে বলে? সিম্পল জিনিস। এই যে সেমিকন্ডাক্টর ক্রিস্টালের ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলে ফিল্ডের প্রভাবে মেজরিটি চার্জ ক্যারিয়ার সমূহ নির্দিষ্ট দিকে গতিশীল বা ধাবিত হয়। এর ফলে সেমিকন্ডাক্টরে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হইতেছে কি? ড্রিফট কারেন্ট। যখন সেমিকন্ডাক্টর ক্রিস্টালে কি হবে? ফিল্ড প্রয়োগ করা হবে, ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হবে বা ভোল্টেজ প্রয়োগ করা হবে, তখন যখন মেজরিটি চার্জ ক্যারিয়ার সমূহ নির্দিষ্ট দিকে গতিশীল হবে, সেটা কি বলতেছে? হলো ড্রিফট কারেন্ট। আর দেখো, ডিফিউশন কারেন্ট কি জিনিস? ঠিক আছে, ডিফিউশন কারেন্ট কি জিনিস আমি এই যে এটা কার উপর নির্ভর করে সেটা একটু পরে দেখাইতেছি। যে ডিফিউশন কারেন্ট কি জিনিস? সেমিকন্ডাক্টর ক্রিস্টালে চার্জ ক্যারিয়ার সমূহ
উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত বা গতিশীল হয়ে সর্বত্র ঘনত্ব সমান হওয়াকে ডিফিউশন বলে, তাই না? ঠিক আছে। আর তাহলে এই যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব দিকে যে যাবে, ধাবিত হওয়ার ফলে যে কারেন্ট সৃষ্টি হয় সেটাই কি বলতো আমরা ডিফিউশন কারেন্ট, তাই না? যদি ঘনত্বের কারণে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যদি চার্জ ক্যারিয়ার যায় সেটাকে বলবো আমরা ডিফিউশন। আর ড্রিফট কি জিনিস, যে ফিল্ড প্রয়োগ করব বা এক্সট্রা ভোল্টেজ প্রয়োগ করব, করার ফলে কারেন্ট এই যে চার্জ ক্যারিয়ার সমূহ একটা নির্দিষ্ট দিকে যদি যায় সেটাকে বলবো আমরা কি ড্রিফট কারেন্ট। বুঝতে পারছো? ড্রিফট কারেন্ট পদার্থ বা ডিভাইসের ডোপিং এর উপর নির্ভর করে, কি পরিমাণ ডোপিং করছো, কি পরিমাণ ইয়া ভেজাল মিশাইছো, তাই না? যে পরিমাণ ভেজাল মিশাবে সেই পরিমাণে তো আমার হোল বা ইলেকট্রন তৈরি হবে, তাই না? সেই তাহলে বেশি কারেন্ট উৎপন্ন হবে। ড্রিফট কারেন্টের পরিবর্তন দ্বারাই ইলেকট্রনিক্স ডিভাইসের বিভিন্ন কাজ বা অপারেশন নির্ধারণ করা হয়। এক্সটার্নাল সার্কিটের কারেন্ট নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, আর ডিভিশন তো আমরা মোটামুটি বুঝলাম, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, তাই না? তখন ডিভিশন কারেন্টের ইফেক্ট এক্সটার্নাল সার্কিট বা ডিভাইসে পড়ে না, এবং ডিভিশন কারেন্ট দিয়ে এক্সটার্নাল সার্কিট বা ডিভাইসকে প্রভাবিত করাও যায় না। এটা হচ্ছে এই সেমিকন্ডাক্টরের মধ্যে নিজেদের মধ্যেই হচ্ছে এই উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের দিকে হচ্ছে চার্জ ক্যারিয়ার যে ধাবিত হবে সেই জন্য। তাহলে আমরা এখানে তিনটা সংজ্ঞা দেখলাম। একটা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার কি জিনিস বা কাকে বলে, ড্রিফট কারেন্ট কাকে বলে, আর একটা হচ্ছে ডিফিউশন কারেন্ট কাকে বলে। এই তিনটার সংজ্ঞা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? অনেক সময় তারপরে আসতেছে হলো ফরওয়ার্ড ব্যাস কাকে বলে এবং রিভার্স ব্যাস কাকে বলে। কিছুক্ষণ আগে আমরা কি দেখছি, যে এই যে পিএন জাংশন ডায়োড, এখানে একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ার তৈরি হওয়ার কারণে কি হইতেছে, ইলেকট্রন আর হোল গুলা আর কি হইতে পারতেছে না, এই ডিপ্লিশন লেয়ার ভেদ করে যেতে পারতেছে না। এখন এমন একটা কাজ করতে হবে যে বলা হলো যে এই যে পটেনশিয়াল ব্যারিয়ারটা তৈরি হয়েছে, এই পটেনশিয়াল ব্যারিয়ারটাকে যদি আমরা ভাঙতে পারি, তাহলেই কিন্তু সহজেই ইলেকট্রন এই পি পাশ থেকে এন পাশে বা এন পাশ থেকে পি পাশে যাবে। বুঝতে পারছো? তো সেইটাই হচ্ছে এইখানে করা হবে। সেই পদ্ধতিটার নামই হচ্ছে হলো বায়াসিং। অর্থাৎ একটা যে আমার সেমিকন্ডাক্টর ডিভাইসটা আছে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তাকে অ্যাক্টিভ করার জন্য বাইরে থেকে যে সাপ্লাই দিব, আমরা বাইরে থেকে যে এক্সট্রা ভোল্টেজ দিব, ভোল্টেজ দিয়ে তাকে যে অ্যাক্টিভ করব, সেই অ্যাক্টিভ করার পদ্ধতিটাকে বলা হয়েছে বায়াসিং। ঠিক আছে? এই বায়াসিং দুই প্রকার, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। বুঝতে পারছো? ফরওয়ার্ড বায়াস আর হচ্ছে রিভার্স বায়াস। এইখানে ফরওয়ার্ড বায়াস, প্রথম চিত্রটা দেখাইছে কি ফরওয়ার্ড বায়াস কি জিনিস, যে পি পাশে ব্যাটারির পজিটিভ আর এন পাশে ব্যাটারির নেগেটিভ। অর্থাৎ এই যে আমাদের সেমিকন্ডাক্টর ডায়োড আছে, সেই সেমিকন্ডাক্টর ডায়োডের পি পাশে পজিটিভ এবং এন পাশে নেগেটিভ কানেকশন দিলে সেটাকে বলবো আমরা ফরওয়ার্ড বায়াস, তাই না? ঠিক আছে, আমি তোমাদের হচ্ছে ওই পিএন জাংশন ডায়োডের সিম্বলটা আমি দেখাই নাই। তো এই যে এখানেই দেখাই, এটা তো পি পাশ এন পাশ, ঠিক পি পাশটা হচ্ছে এরকম হবে, হ্যাঁ, এটা এটাই হচ্ছে আমাদের ডায়োড। পি পাশটা হলো এরকম তীর চিহ্নের মধ্যে থাকবে, আর এন পাশটা হচ্ছে এরকম সোজা স্ট্রেট লাইন। হ্যাঁ, এই পাশটা হলো পি পাশ, এটা হলো এন পাশ। আর এই পাশটা আমরা কি বলতেছি, অ্যানোড। পি পাশেরটাকে লেগটাকে বলি অ্যানোড, আর এন পাশেরটা বলি ক্যাথোড, তাই না? অর্থাৎ এটা হবে কি অ্যানোড, আর এই পাশে হবে হলো ক্যাথোড বা কে, তাই না? তাহলে এইটাকে যদি আমি সিম্বল আকারে এই ফরওয়ার্ড বায়াসের চিত্রটা আঁকাই, তাহলে কিভাবে আঁকাবো, এই আমি ডায়োড আঁকাইলাম, তাই না? ডায়োডের এই পাশে হলো অ্যানোড আর এই পাশে হচ্ছে ক্যাথোড। অর্থাৎ ডায়োডের অ্যানোডে হচ্ছে ব্যাটারির পজিটিভ আর ক্যাথোডে হচ্ছে ব্যাটারির নেগেটিভ লাগিয়ে দিলাম, হয়ে গেল কি ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ এই যে প্লাস এই পাশে প্লাস এই পাশে মাইনাস, বড়টা তো প্লাস আর ছোটটা মাইনাস, তাই না? তাহলে ফরওয়ার্ড বায়াস কানেকশন কি বুঝতে পারছো সবাই?
জি স্যার। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এখন যদি এই ডায়োডের অ্যানোডে যদি মাইক্রোফোন বন্ধ করা আরাফাত, আচ্ছা, ডায়োডের যদি অ্যানোডে যদি এখন নেগেটিভ এবং ক্যাথোডে যদি পজিটিভ দিই তাহলে সেটাই হয়ে যাবে কি রিভার্স বায়াস। ঠিক আছে, তা আমরা এটা পরে দেখি, এখানে কি লিখছে সেটাই আমরা একটু দেখে যাই। যে পিএন জাংশন বা সেমিকন্ডাক্টর ডায়োডের পি স্তরের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আমরা তাই করছি তাই না এখানে, এবং এন স্তরের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সংযোগ করলে যে যে বায়াসিং এর সৃষ্টি হয় তাকে ফরওয়ার্ড বায়াস বলে। ফরওয়ার্ড বায়াস প্রয়োগে পিএন জাংশনের মধ্যে দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে, কারণ কি এখানে যে জাংশন যে ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজটা আছে সেই ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজটাকে ভেঙে ফেলে। ঠিক আছে, ভেঙে ফেললে সহজেই যেতে পারে। এটা আমরা দেখবো যে কিভাবে ভেঙে ফেলে এর পরের ক্লাসে আমরা দেখবো। ঠিক আছে, আমরা যখন হচ্ছে এর পরের ক্লাসটা করব তখন অবশ্যই দেখবো, এবং আমি যে এই ক্লাসটারও রেকর্ডিং হচ্ছে আমি ইউটিউবে দিয়ে দিবনি, তোমরা সবাই দেখো, যারা ক্লাস করে নাই তাদেরকেও দিও। ঠিক আছে, আর হচ্ছে তোমরা পরবর্তীতেও দেখতে পারবে আর কি। হ্যাঁ, যারা হচ্ছে আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নিও, যারা এই ভিডিওগুলো পাইতে সহজ হবে, নোটিফিকেশন আসবে আর কি, বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে দেখা যাবে যে ভিডিও দেওয়ার সাথে সাথে হচ্ছে তোমরা নোটিফিকেশন পাবা। আচ্ছা, যাই হোক, আমরা জাস্ট আজকে এই ফরওয়ার্ড ব্যাস কাকে বলে, রিভার্স ব্যাস কাকে বলে এই পর্যন্ত একটু দেখবো, এবং ফরওয়ার্ড ব্যাসের কারণে যে এই যে ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজটা ভেঙে যায়, যে যে কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা পরের ক্লাসেই দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা শুধু এইটুকু দেখি আর কি। তো ফরওয়ার্ড বায়াসে কি হইতেছে, ফরওয়ার্ড বায়াস প্রয়োগে পিএন জাংশনের মধ্যে দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে। এক্ষেত্রে ফরওয়ার্ড ভোল্টেজের মান ব্যারিয়ার ভোল্টেজের অতিক্রম করার সাথে সাথেই ফরওয়ার্ড কারেন্ট দ্রুত বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের যে ব্যারিয়ার ভোল্টেজটা থাকবে, অর্থাৎ এই যে পিএন জাংশনের দুই পাশে যে ব্যারিয়ার ভোল্টেজ তৈরি হয়ে যায়, সেই ভোল্টেজটা কি করব, দেখো এই যে আমি আগে যে এখানে ধরো ব্যারিয়ার ভোল্টেজটা যে তৈরি হয়, হ্যাঁ, একটা রিজিয়ন তৈরি হয় তাই না, এখানে এইখানে যে ভোল্টেজটা তৈরি হয়, এই ভোল্টেজটা যত ভোল্টেজ, সেই ভোল্টেজের যদি আমি বেশি ভোল্টেজ দেই তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তখন কি হয়ে যাবে, এখান থেকে এদিকে খুব সুন্দর করে বিদ্যুৎ প্রবাহ শুরু করে দিবে, ইলেকট্রন গুলা এন থেকে পি তে চলে আসবে এবং সেটা আবার ব্যাটারি টার্মিনাল দ্বারা আকর্ষিত হবে, এরকম ভাবেই চলতে থাকবে এবং ইলেকট্রন এই দিকে যাবে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাবে। হ্যাঁ, আবার তখন কি হয়ে যাবে, কারেন্ট ঠিক তার বিপরীত দিকে প্রবাহিত হবে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট প্রবাহিত হতে থাকবে। এবং সেই কথাটা এখানে বলা হয়েছে যে ফরওয়ার্ড ভোল্টেজের মান ব্যারিয়ার ভোল্টেজ অতিক্রম করার সাথে সাথেই ফরওয়ার্ড কারেন্ট দ্রুত বৃদ্ধি পায়। সিলিকনের ক্ষেত্রে ব্যারিয়ার ভোল্টেজের মান 0.5 থেকে 0.7, সাধারণত 0.7ই বলা হয়। হ্যাঁ, 0.5 থেকে 0.7 বলতেছে, কিন্তু অরিজিনালি হচ্ছে 0.7। আর জার্মেনিয়াম, এখানে হারমোনিয়াম লিখছে, মূলত এখানে হবে জার্মেনিয়াম। হ্যাঁ, জার্মেনিয়ামের ক্ষেত্রে এর ভোল্টেজ হলো 0.3। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম যে ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজ জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3, আর হচ্ছে সিলিকনের ক্ষেত্রে কত, 0.7। আচ্ছা, তো এখন আমরা এই যে রিভার্স বায়াসটা একটু দেখি তাই না, রিভার্স বায়াস। তো আমরা ফরওয়ার্ড বায়াস কি দেখছি, যে ডায়োডের অ্যানোডের সাথে পজিটিভ, ক্যাথোডের সাথে নেগেটিভ। এখন আমি আবার এই ডায়োডটা আবার সিম্বলটা একটু আঁকায় তোমাদের দেখাই। তাহলে এটা তো অবশ্যই হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড তাই না, এটি এই পাশে অ্যানোড এই পাশে ক্যাথোড, আমি পি আর এন লিখলাম না। হ্যাঁ, অর্থাৎ এই পাশে কিন্তু অ্যানোড আর এটা হচ্ছে ডায়োডের ক্যাথোড তাই না। এই হচ্ছে অ্যানোডে ব্যাটারির নেগেটিভ লাগাবো আর ক্যাথোডে ব্যাটারির পজিটিভ লাগাবো, তাহলে কি হয়ে যাবে, এটা রিভার্স বায়াস তৈরি হবে। কারণ কি, এই অবস্থায় ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, ব্যারিয়ার ভোল্টেজ যেটা আছে সেই ব্যারিয়ার পটেনশিয়ালটা আমরা ভাঙতে পারি না এই অবস্থায়, যার কারণে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয়েছে রিভার্স বায়াসিং, উল্টা বায়াসিং তাই না। দেখো, সেমিকন্ডাক্টর ডায়োড বা পিএন জাংশন এর পি স্তরের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ এই যে পি স্তরের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ অ্যানোডের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এবং এন স্তরের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল সংযোগ করলে যে বায়াসিং এর সৃষ্টি হয়
তাকে রিভার্স বায়াস বা রিভার্সিং বায়াসিং বলা হয়, রিভার্স বায়াসিং বলা হয়। তাহলে আমরা কি দেখলাম যে অ্যানোডের সাথে ব্যাটারির নেগেটিভ এবং ক্যাথোডের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল যখন তৈরি করব লাগাবো তখন সেটা হয়ে যাবে কি রিভার্স বায়াস, তাই না? ঠিক আছে, তোমরা চিত্র এভাবে দিতে পারো, সিম্বল আকারেও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই যে এই অবস্থায় কি হয় যে রিভার্স বায়াসের সময় পিএন জাংশনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না, তবে কি বলছে মাইনরিটি ক্যারিয়ারের জন্য খুব সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, এটাকে কি বলছে লিকেজ কারেন্ট, ঠিক আছে, এটাকে কি বলা হয় লিকেজ কারেন্ট, ঠিক আছে। এই যে লিকেজ কারেন্ট কাকে বলে অনেক সময় কোশ্চেনে আসে যে লিকেজ কারেন্ট কাকে বলে, যখন পিএন জাংশন ডায়োড রিভার্স বায়াস অবস্থায় থাকে তখন এর মধ্যে দিয়ে কি মেজরিটি ক্যারিয়ারের জন্য কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তবে মাইনরিটি ক্যারিয়ারের জন্য খুব সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্টকেই বলা হয় লিকেজ কারেন্ট। বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা মোটামুটি আজকের যে চ্যাপ্টারে যতটুকু দেখলাম, আমরা প্রথমে দেখলাম কি পিএন জাংশন ডায়োডটা কি জিনিস, তারপরে কিভাবে হচ্ছে ডিপ্লিশন লেয়ার তৈরি হয়, তারপরে পটেনশিয়াল ব্যারিয়ার কাকে বলে, তারপরে হচ্ছে ডিপ কারেন্ট ডিফিউশন কারেন্ট কাকে বলে, ঠিক আছে, তাই না? তারপরে হচ্ছে তারপরে ভ্যারিয়েন্ট ভোল্টেজ দিয়ে ভোল্টেজ সহ পিএন জাংশন ডায়োডের যে ব্যাখ্যা দেখলাম আমরা, এটা সামান্য দেখছি আমরা, ঠিক আছে, এই যে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো আমরা পরে দেখবো, যে এখানে দেখো এই যে ফরওয়ার্ড বায়াস কিভাবে হচ্ছে, এখানে যে চিত্র দেওয়া আছে অতটুকু বিস্তারিত না, আমি তোমাদের বিস্তারিত আকারে দেখাবো নি, হ্যাঁ, সহজ হবে যাতে। তারপরে এই যে ভিআই বৈশিষ্ট্য রেখা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তা আমরা ওই দিন আবার দেখবো, ওকে, এর পরের দিন, ঠিক আছে। তো ইনশাল্লাহ তোমরা সবাই আমার সাথে থাকবা, হ্যাঁ, তাহলে 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 দেখবা যে অবশ্যই ভালো কিছু তোমরা পাবা আশা করি আর কি, যে বিগত যে ক্লাসগুলো আমি করাইছি সেই ক্লাসগুলো তোমরা